আমার এক টুকরো গবেষণার কালে তিনি আমায় হাত ধরে শিখিয়েছিলেন, সৌন্দর্য মানেই অনেকখানি নয়, নান্দনিকতাকে বজায় রাখতে হলে নিষ্ঠুর হতে হয়। সেই চিত্রকর, চিত্র সমালোচক, লেখক, রবীন্দ্র নন্দন তত্ত্ববিদ, আনন্দ পুরস্কার প্রাপ্ত বিশ্বভারতীর কলা ভবনের নন্দন সংগ্রহশালার প্রাক্তন আর্ট কিউরেটর শ্রীযুক্ত সুশোভন অধিকারী মহাশয়কে এই মেঘ মঞ্চে আমি আহ্বান করছি। সকলকে এই সুন্দর একটা সন্ধ্যায় অভিনন্দন জানাই। ইন্দ্রনীল সত্যি প্রায় একক চেষ্টায় যে এরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করতে পেরেছে, সত্যি খুব সাধুবাদ দেওয়ার জন্যে। অদ্বিতীয় প্রত্যেকটি কর্মী এবং শিল্পীদের আমার অভিনন্দন রইল। এখানে রবীন্দ্রনাথের নাচই তো শোনানো হবে এবং গান শোনানো হবে এবং দেখানো হবে। ফলে আমার সেখানে ছোট্ট একটা মনে হলো রবীন্দ্রনাথ কীভাবে ভাবছিলেন নাচকে নিয়ে। ওই একটা মাত্র জায়গা যেখানে রবীন্দ্রনাথ দেখাতে পারেননি তার শান্তিনিকেতনের শিল্পীদের। রবীন্দ্রনাথ নাচের অভিনয়টাকে বারবার দেখিয়েছেন। আমরা পুরনো স্মৃতিকথায় পাই অমিতাদির কাছে বা রমা চক্রবর্তীর কাছে, কিন্তু রবীন্দ্রনাথ কি সত্যি সত্যি নাচটাকে রপ্ত করতে পেরেছিলেন বা নেচেছিলেন, নেচে দেখিয়েছেন? না। তাহলে আমরা কি, আমার মনে প্রশ্ন জাগে, একটা সাধারণ কথা প্রচলিত আছে রবীন্দ্র নৃত্য, এটা কি আমরা বলতে পারি? রবীন্দ্র নাটক, রবীন্দ্র চিত্রকলা, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র সাহিত্য যেমন একই সঙ্গে পাশাপাশি শব্দ দুটো উচ্চারিত হয়, রবীন্দ্র নৃত্যকে কি আমরা করতে পারি? হয়তো পারি না। আমার এই জন্যই কথাটা বলা, এই প্যাম্ফলেটের পেছনে দেখলাম একটা শব্দ রবীন্দ্রবাহী নৃত্য, আমার সেটা বেশ পছন্দের মনে হলো। রবীন্দ্রনাথের একটা গানে আছে যে নৃত্যকলা যেন চিত্রে লেখা, অর্থাৎ নৃত্য কি ছবির মতো? উনি কি নাচকে ছবির মতো করে ভাবছিলেন? হয়তো বা। যদি একটু খোলসা করে দেখি, একটা চিত্রপট, চৌকো একটা পটের ওপর যখন একজন শিল্পী ছবি আঁকেন, তার আকার রেখা, তার গতিময়তা দিয়ে, মঞ্চেও তো একটা পট, সেদিক থেকে মঞ্চে যখন নৃত্যশিল্পীরা নাচেন, তার যে ছন্দ ভঙ্গিমা তৈরি হয়, সেটাও কি একটা ভিজুয়াল আর্ট? তো সেটার সঙ্গে এই পারফর্মিং আর্ট মিলেমিশে কি একাকার হয়ে যাচ্ছে? রবীন্দ্রনাথ কিন্তু নাচের ক্ষেত্রে বলেছেন, নাচ ওনার চোখে দেহভঙ্গির সঙ্গীত। কি আশ্চর্য শব্দ না, দেহভঙ্গির সঙ্গীত। অর্থাৎ দেহভঙ্গি দিয়ে যে সঙ্গীত রচনা হচ্ছে, সেটাই ওনার কাছে নাচ। রবীন্দ্রনাথের এই ভাবনা, রবীন্দ্রনাথের এই শান্তিনিকেতন নৃত্যধারা দিনের পর দিন পরীক্ষা করতে করতে এগিয়ে চলেছে। মণিপুরি কথাগুলি আপনারা জানেন সবাই, কীভাবে একটার পর একটা সংযোজিত হয়েছে। রবীন্দ্রনাথ কীভাবে জাভা থেকে নাচের কস্টিউমের দ্বারা প্রভাবিত হয়েছেন, বা অন্য আরও অনেক বিষয়। জাপানি কাবুকি নাচ ওনাকে খুবই প্রভাবিত করেছিল। যদিও অপেরা দেখে উনি খুব একটা পছন্দ হয়নি। অপেরার প্রথম জীবনে অপেরা দেখে উনি বলেছিলেন যে, একটা শব্দ তরুণ রবীন্দ্রনাথ বলেছিলেন, যেটা পরবর্তী ক্ষেত্রে হয়তো উনি এটাকে একটু নরম করে বলতেন, মনে হয়েছিল আকাশের দিকে তাকিয়ে লাথি ছোঁড়াছুড়ি। অর্থাৎ এই যে অপেরার যে একটা দুর্দমনীয় প্রকাশ ছিল, সেটাকে উনি হয়তো তরুণ বয়সে গ্রহণ করতে পারেননি। কিন্তু পরবর্তীকালে যখন মণিপুরি এবং কথাকলি সম্মেলনে রবীন্দ্রনাথের নাচের মূল কাঠামো তৈরি হলো, সেটা তো লাস্য এবং এটা মিলিয়ে তৈরি হচ্ছে। সেদিক থেকে এখনও পর্যন্ত রবীন্দ্রনাথের নাচ, আমি বলবো, আমার মনে হয়, আমাদের মনে হয়, একজন শিল্পী হিসেবে এবং একজন শান্তিনিকেতনে দীর্ঘদিন ধরে নাচের ধারাকে দেখে যাওয়ার জন্য মনে হয় রবীন্দ্রনাথের নাচের মধ্যে একটা আশ্চর্য সংকেত আছে, আশ্চর্য সৌন্দর্য আছে, যেটা অভিনয় এবং তার সঙ্গে তার মণিপুরি নাচের কোমলতা এবং কথাকলি নাচের সেই প্রাবল্য, একটা ওজস্বিতা মিলে একটা আশ্চর্য কাঠামো তৈরি হয়েছে। আমার আপন মনে নিজেই অনেক কথা বললাম। এটার
এই জন্যে বললাম, এই যে তরুণ ছেলেমেয়েরা আছে এদের ভাবনাকে আর একটু উস্কে দেওয়ার জন্যে। নমস্কার।